নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা 7 বার বাজেট ভাষণ দেবেন নির্মলা। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এর আগে টানা 6 বার বাজেট পেশ করেছেন। সেই অর্থে নির্মলা মোরারজির রেকর্ড ভাঙতে চলেছেন। আমজনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে কাল কি থাকতে পারে বাজেটে। প্রশ্ন উঠেছে, বাজেটে সাধারণ মানুষের স্বস্তি মিলবে कि करीब 60 साल के बाद कोई सरकार तीसरी बार वापस आए और तीसरी पारी का पहला बजट रखने का सौभाग्य प्राप्त हो। ये बजट अमृतकाल का एक महत्वपूर्ण बजट है। हमें 5 साल का जो अवसर मिला है, आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा। और ये बजट 2047 जब आजादी के 100 साल होंगे, तब विकसित भारत का जो हमारा सपना है, उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे। বিজেপি যেমনটা আশা করেছিল লোকসভা ভোটে তেমন সাফল্য পায়নি। নরেন্দ্র মোদী, অমিত শাহরা নির্বাচনী প্রচারে বিজেপির 400 আসন পারে স্লোগান তুলেছিল। 4 জোড় 400 পার। কিন্তু তাদের বিজয়রথ 240-এ থেমে গিয়েছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকার চালাতে এনডিএ জোট সঙ্গীদের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির ওপর ভরসা করতে হচ্ছে বিজেপিকে। সেই সুযোগে নীতিশ নাইডুদের দল নানাভাবে বিজেপির ওপর চাপ সৃষ্টি করছে। সরকার গঠনের আগেই এই দুই দল নিজেদের রাজ্য বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক মর্যাদা দাবি করে বসেছে। নিদের পক্ষে তাদের দাবি, দুই রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। কিছুদিন আগেও যারা এনডিএর সঙ্গে ছিল, ওড়িশার সেই বিজু জনতা দল কিংবা অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের মতো বিরোধীরাও বিশেষ আর্থিক সাহায্য চেয়েছে। বাজেট পেশের আগের দিন প্রথামাফিক সরকার সর্বদলীয় বৈঠক ডাকে। রবিবার যথারীতি বিজেপি সেই বৈঠক ডেকেছিল। তাতে সরকারের তরফে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা প্রমুখ। সেই বৈঠকে বিহারের জন্য বিশেষ আর্থিক মর্যাদার দাবিতে সরব হন জেডিইউ নেতারা। বৈঠকে হাজির ছিলেন জেডিইউ নেতা সঞ্জয় ঝা। তিনি বলেন, নীতিশ কুমার বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে বহুদিন ধরে সরব। সরকার যদি একান্তই তা দিতে রাজি না থাকে, তাহলে যেন বিহারকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হয়। তবে রবিবারের বৈঠকে বিশেষ প্যাকেজ নিয়ে নীরব ছিল চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি। একে তো বিজেপি যেমন আশা করেছিল লোকসভা ভোটে তেমন ফল হয়নি, তার উপর এই বছরের শেষে জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোট হওয়ার কথা। মহারাষ্ট্র এবং হরিয়ানার মতো রাজ্যে লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ভোটমুখী রাজ্যগুলির জন্য আগামীকালের বাজেটে কিছু সুখবর থাকতে পারে। লোকসভা ভোট মিটলেও খাদ্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনো লাগাম ছাড়া। জুন মাসে খুচরো এবং পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার অনেকটাই বেড়েছে। দেশে সামগ্রিকভাবে কর্মসংস্থানের হালও খুব খারাপ। এসবের মধ্যে আবার বিরোধীরাও সংসদে বেশ শক্তিশালী, সে কথাও মাথায় রাখতে হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সব মিলিয়ে চাপেই রয়েছে বিজেপি সরকার। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, আমজনতাকে খুশি রাখতে নির্মলাকে এবার কিছু সদর্থক পদক্ষেপ করতেই হবে। সে আয়কর ছাড় হোক, জিনিসপত্রের দাম কমানো হোক কিংবা অন্য ক্ষেত্রেই হোক। আমজনতার আশা, কালকের বাজেটে কিছুটা হলেও স্বস্তি মিলবে। এখন সময় একটা বিরতি। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। শিক্ষা থেকে রেশন, ভেরি থেকে জমি, সব রকম দুর্নীতিতে নাম জড়ানো কেষ্টবিষ্টুদের প্রায় প্রত্যেকেরই অগাধ সম্পত্তির হদিশ মিলেছে এ রাজ্যের পুলিশ কিংবা কেন্দ্রীয় এজেন্সির তদন্তে। তাঁদের অ্যাকাউন্টে কারোর কোটি টাকা, কারোর চোখ ধাঁধানো
পেল্লাই মহল, কারোর বা রাজকীয় বোলচাল। আর সেই সিক্রেট অফ দ্য সাকসেসের পেছনে কেবলই শাসক দলের সঙ্গে ঘেঁষাঘেঁষি। গত কমাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন কিছু ছায়া চরিত্রের হদিশ মিলেছে যাতে দল পড়েছে বিড়ম্বনায়। তাই 21শে জুলাইয়ের ভরা সভা থেকে দলনেত্রীর সদর্প ঘোষণা, বিত্ত চাই না, বিবেক চাই, সেবা মনে পরিষেবা দেওয়াই আদর্শ তৃণমূলের। অবসলিট বাম আমলের কৌটো কালচার, শাখা সংগঠনের নাম জড়ানো কৌটো ঝাঁকিয়ে টাকা তোলা আর দেখা যায় না শহরের রাস্তায়। ক্ষমতা থেকে বিদায়ের সঙ্গেই লুপ্ত হয়ে গিয়েছে খুচরো পয়সার অনুদান। উল্টে নতুন জমানার সরকার গড়ানোর অল্প সময়ের মধ্যেই পাড়া নেতাদের স্থাবর সম্পত্তির মাথা তোলা নজর কাড়ে আমজনতার। সেই ধারা বজায় রেখে যত বড় হয়েছে তৃণমূল, জেলায় জেলায় কিছু শাসক নেতার মানি প্লান্টও ডালপালা ছড়িয়েছে এলাকা জুড়ে। সেসব নজর এড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই শহীদ স্মরণের সভা থেকেই দলের নেতাকর্মীদের প্রতি দলনেত্রীর হুঁশিয়ারি, বিত্তবানের দরকার নেই, বিবেকবানদেরই তৃণমূল কদর করে। সেবা মনোভাব নিয়ে পরিষেবা দিতে হবে, মানব সেবাই দলের একমাত্র কর্তব্য। এরপরেই মমতার সংযোজন, দলের কাজে অহংকারের কোনো সুযোগ নেই, লোভ সংবরণ করতে হবে। গাড়িতে চেপে মানুষের দুয়ারে যাওয়ার থেকে সাইকেল স্কুটারে ঘোরা ভালো, এতে মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়া যায়। একই সঙ্গে দলীয় কর্মীদের মডেল আচরণও বেঁধে দিয়েছেন মমতা। তার মতে যত জয় আসবে তত দায়িত্ব বাড়বে, ততই নরম হতে হবে। যেখানে জয় এসেছে সেখানকার মানুষকে ধন্যবাদ দিতে হবে, যেখানে জয় আসেনি সেখানে গিয়েও মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে গাফিলতি পূরণে প্রতিশ্রুতি দিতে হবে। কার্যত শহীদ তর্পণের মঞ্চ থেকেই এটাই দলনেত্রীর ভাষণের নির্যাস। লোকসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে ভালো ফল করলেও বহু আধা শহর ও গঞ্জ এলাকায় ভোট কমেছে শাসক দলের। বিষয়টি যে তিনি ভালো চোখে দেখছেন না, 21শে সভায় তা স্পষ্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভা কিংবা পঞ্চায়েত ভোটে জেতার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপালেও বিধানসভা বা লোকসভায় দলের হার যে তিনি মেনে নেবেন না, সেই হুঁশিয়ারিও শোনা গিয়েছে দলের সেকেন্ড ইন কমান্ডের মুখে। এতদিন গ্রামীণ ভোটে সন্তুষ্ট থাকতে হতো বিজেপিকে। শহুরে ভোটে বরাবরই তৃণমূলের চেয়ে পিছিয়ে ছিল সুকান্ত শুভেন্দুর দল। কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপির সেই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠায় সিঁদুরে মেঘ দেখছে শাসক দল। লোকসভা ভোটের ফল বলছে ৭৯টি পুরো এলাকায় বিজেপির চেয়ে পিছিয়ে পড়েছে তৃণমূল। যে শহুরে ভোট মুখ ফিরিয়েছিল এতদিন, সেখানে পদ্মের বারবারন্তে শাসক নেতৃত্ব যে খুশি নয় 21শের মঞ্চ থেকে, সে বিষয়ে কোনো রাগঢাক করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাস দেড়েক সক্রিয় রাজনীতি থেকে সরে সেই হারেরই পর্যালোচনা করে অভিষেকের হুঁশিয়ারি, পুরসভা কিংবা পঞ্চায়েত ভোটে জেতার জন্য যে নেতাকর্মীরা সর্বশক্তি দিয়ে ঝাঁপালেও বিধানসভা বা লোকসভায় দলের হার হয়েছে, সেখানে উপযুক্ত পদক্ষেপ করবে দল এবং তার জন্য 3 মাস সময় নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিজেপির সন্দেশখালী ঝড় অনায়াসে সামলে দিলেও গত কমাসে দলীয় বৃত্তে থাকা বেশ কিছু বাহুবলীর কর্মকাণ্ড অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে। সেই তালিকায় চোপড়ার তাজমুল হক থেকে সোনারপুরের জামাল সর্দার, আরিয়াদহের জয়ন্ত সিংহ থেকে জামালপুরের আজাদ রহমান, সকলের বিরুদ্ধে শাসক ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে সাধারণ মানুষ। কিন্তু দল যে এসব সমর্থন করে না এবং দলের নেতাদের সঙ্গে বাহুবলীর দহরম মহরম যে মেনে নেবে না, 21শের সভা থেকে সেই বার্তাও পেয়েছে রাজ্যবাসী। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। গোষ্ঠী কোন্দল আর বঙ্গ বিজেপি যেন অভিন্ন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যে বড়সড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির, কিন্তু তাতেও ভাঁটা নেই কোন্দলে। ফলাফল নিয়ে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে ফেলেছেন, বিজেপি অনভিজ্ঞতার শিকার, ভোট কিভাবে পরিচালনা করতে হয় তার জ্ঞান নেই, তাই নাকি এই বিপর্যয়। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে, এবং সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের ফাঁক আছে, আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে হবে।
2019 সাল সপ্তদশ লোকসভা নির্বাচনের রাজ্যে 42টি আসনের মধ্যে 18টিতে জয়ী হয় বিজেপি। বাংলা বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। 2021 সালের বিধানসভা ভোটে রাজ্যের 294টি আসনের মধ্যে 77টি আসনে পদ্ম ফুটেছিল। তখনও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ব্যক্তিগতভাবে ইতিমধ্যে তিনি প্রথমে বিধায়ক ও পরে খড়গপুর থেকে লোকসভা ভোটেও বিজয়ী হয়েছেন। এহেন সাফল্য সত্ত্বেও বাংলায় বিজেপির গোষ্ঠীবাজির জেরে সভাপতির পদ খোয়াতে হয় দিলীপ ঘোষকে। দিনে দিনে তাকে এতটাই গুরুত্বহীন করে দেওয়া হয় যে এবারের লোকসভা ভোটে নিজের জেতা আসনে লড়তে পারেননি। অন্যত্র প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত দিলীপ ঘোষ। রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের নির্বাচন পর্যালোচনা সভায় দিলীপ বস্তুত রাজ্য নেতৃত্বের ভোট করানোর অক্ষমতার কথা তুলে ধরেন। তার দাবি, বঙ্গ বিজেপি সংগঠন জানে, আন্দোলন জানে, কিন্তু ভোট করাতে জানে না, তাই নাকি এমন বিপর্যয়। 2019-এ বঙ্গে 18টি সিট পেয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। সেই বিজেপির 24-এর লোকসভা নির্বাচনে ভরাডুবি। নিজে জিততেও পারেননি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচন এবং পরবর্তী উপনির্বাচনে বঙ্গ বিজেপির সামগ্রিক ফলাফল আদৌ ভালো নয়। সবুজ ঝড়ে কার্যত ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির। পদ্ম শিবিরের কর্মীদের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই তলানিতে। ঠিক এই পরিস্থিতিতে ভোটে ভরাডুবির কারণ ব্যাখ্যা করলেন দিলীপ ঘোষ। আর তাঁর মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই চলছে জোর চর্চা। তাহলে পার্টিতে এসে গেছি, একটা পদ পেয়ে গেছি, এই আসছি যাচ্ছি খাচ্ছি দেখেছে যাই ঘুরে আসি। ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরকম করলে হবে না। ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে, একটা আদর্শ নিয়ে চলে। তার প্রত্যেকটি কর্মী, যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত, বুথ পর্যন্ত, সবাই ওই আদর্শের জন্য কাজ করছে, মিশনের জন্য, এই সমাজের পরিবর্তনের জন্য। আর আমরা যে লড়াই লড়ছি, সেই লড়াই, শেষ লড়াইটা পশ্চিমবাংলায় হবে। দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ খুলেছেন। বলেছেন, বঙ্গের বিজেপি 2017-18 সাল থেকে রাজ্যের লড়াইয়ে আসতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই মানুষের শিখতে সময় লাগে। আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি। রাজনৈতিক মহলের মতে বঙ্গ বিজেপিতে দলীয় অন্তর্কলহ যে তুঙ্গে, তা দিলীপ ঘোষের বক্তব্যের প্রেক্ষিতে সুকান্ত মজুমদারের কথাতেই আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে। কার্যত দিলীপের মন্তব্যের বিরোধিতাই করেছেন সুকান্ত। রাজ্যের নতুন সভাপতির খোঁজ চলছে বিজেপিতে। দিলীপের উত্তরসূরি সুকান্ত মজুমদার বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। স্বভাবতই রাজ্য সভাপতি হিসাবে সুকান্তের দায় থাকে দলের নির্বাচনী ফলাফলে। যদিও বিজেপির দিল্লির নেতাদের বদান্যতায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থী বাছাই থেকে প্রচারের বিষয়ে ছড়ি ঘুরিয়েছেন। তাই সরাসরি কারণ নাম না নিলেও দিলীপের নিশানায় যে সুকান্ত শুভেন্দুরা, তা স্পষ্ট। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।